নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায়। হকার উচ্ছেদ নিয়ে বাঙালি আবার মুখোমুখি এসে দাঁড়িয়ে গেছে। একটা অংশকে দেখতে পাচ্ছি যারা উচ্ছেদকে সমর্থন করছে এবং পরিষ্কার অধিকারের প্রশ্ন তুলছে, আর যারা চিরাচরিত বাংলার রাজনীতিতে দেখেছি হকার বা উদ্বাস্তু দরিদ্র মানুষ, তাদের পক্ষে বাংলার মধ্যবিত্ত সমাজের একটা রায় ছিল। ফলে তাদের হয়ে একটা রাজনীতি বাংলার মাটিতে আমরা দেখেছি। সেটা শুধুমাত্র যে বামেরা করেছে তা না, কংগ্রেসও করেছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও দেখেছি। এবার এসে দেখতে পাচ্ছি যে এই দুর্বল মানুষের বিরুদ্ধে একটা মতামত বাঙালির মধ্যে থেকেই তৈরি হয়েছে। সরাসরি বিজেপি কিন্তু এখনও দলগতভাবে এই দুর্বল মানুষের বিরুদ্ধে তাদের মতামত জানায়নি। তারা বলেনি যে তারা পুনর্বাসন দেবে না, বরং তাদের মন্ত্রী থেকে শুরু করে বেশ কিছু উচ্চপদস্থ শীর্ষস্তরের নেতার মুখে পুনর্বাসন নিয়ে আমরা ভাবছি বলে কিন্তু তাদের মধ্যে একটা মতামত আমরা পেয়েছি। অর্থাৎ যারা হকার উচ্ছেদের বিরোধিতা করছে তারা যে সবাই বিজেপির সমর্থক হিসেবেই করছে আমরা সেটাও মনে করতে পারছি না। তারা স্বতঃস্ফূর্তভাবেই হকার উচ্ছেদকে সমর্থন করছে। ভেবে নিচ্ছে হয়তো তাদের মধ্যে কেউ কেউ যে আমাদের সরকার আমাদের এই উচ্ছেদ করছে, তাই তাদের পক্ষে আসা দরকার। যদিও সরকারের পক্ষ থেকে বা রেলের পক্ষ থেকে পুনর্বাসন দেওয়া হবে না বা এইসব পক্ষে বিপক্ষে কোনো মতামত কিন্তু তারা নিজেরা জানাননি। যাই হোক, ঘটনা হচ্ছে এই, বাংলায় দুটো মত এসে গেল। আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি তার চিরাচরিত ভাবনা থেকে এভাবে সরে গেল কেন? মতামতের পক্ষে বিপক্ষে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কোন দল ভারী সে বিচার পরে হবে, সেটা ভোট বাক্সে জানা যাবে। অর্থাৎ যে কোনো সামাজিক কাজেরই তো একটা প্রতিক্রিয়া ভোট বাক্সে গণতন্ত্রে পড়ে। সেহেতু আমরা এটা বুঝতে পারবো যে হকার উচ্ছেদ হলে বিপন্ন হকার এবং বিপন্ন হকারের ইস্যুতে কিছু মানবিক মানুষ বা ক্ষতিগ্রস্ত আরও কিছু বৃহত্তর সমাজের অংশ যারা এই হকারদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে হোক আর যেভাবেই হোক যুক্ত ছিল, তাদের স্বার্থে আঘাতের কারণেই হোক, আর হকাররা তো বিপন্ন হচ্ছে, তাদের তো অস্তিত্বের প্রশ্ন, সব মিলিয়ে একটা ভোট অন্তত বিজেপির বিরুদ্ধে যাবে, একটা ভোট। এবং সে ভোটটার সংখ্যা কত, তাতে আসন সংখ্যা পরিবর্তন হয়ে যাবে কি না যাবে, এগুলো অনেক বড় প্রশ্ন, এগুলো অনেক গভীর ব্যাপার, এখনই সেটা বলাও যায় না। এবং এই হকারদের মধ্যে আবার পরবর্তীকালে যথাযোগ্য যদি পুনর্বাসন বিজেপি দেয়, তাহলে দেখা যাবে সকলেই আবার বিজেপিরই সমর্থক হয়ে যাবে, এটাও হতে পারে। এই বিজেপি যদি এখন কেন্দ্রেও বিজেপি, রাজ্য বিজেপিতে, আমি শুধু বিজেপিই বলছি, আমি আলাদা করে বলছি না, যে কোনো সরকারি কেন্দ্রের হোক, কেন্দ্রের সরকারই যদি এখন যেহেতু রেলে আছে, রেলের দায়িত্বে, রেল তাদের হাতে, তারা যদি এখন ওই উচ্ছেদের পর যে জমিটুকু তাদের উন্নয়নের পর পড়ে থাকবে মনে করবে, সেখানেও প্রচুর জমি আছে, রেলের হাতে প্রচুর জমি, উন্নয়ন বা ডবল লাইন বা ইত্যাদিতে যা যা প্রকল্প আছে সেগুলো করবার পরেও প্রচুর জমি থাকবে। সেখানে যদি এদের মাথা গোঁজার জন্য একটা হকার মার্কেট বা একটা কিছু করে দেওয়া যায় বা ভাবে বা করে দেয়, এবং আমি একটা সূত্র থেকে পেয়েওছি যে 50,000 টাকা বোধহয় সেলামি দিলে এরা সেই পেয়ে যাবে, সেরকম একটা ঘর বা তাদের ট্রেড লাইসেন্স তৈরি করে যথাযথ সরকারের নিয়ম মতন ব্যবসা করবার ক্ষেত্রে যে যা নিয়ম আছে সেইভাবে তাদেরকে নথিপত্র তৈরি করে সেগুলো নিয়ে রেলের কাছে আবেদন জানালে রেল এগুলো নিয়ে ভাববে। যদি এই পদ্ধতিতে রেল এগিয়ে আসে, একটা গঠনতান্ত্রিক, ইতিবাচক, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে কিন্তু দেখা যাবে এই হকাররা যারা আজকে রেলের প্রতি খুব ক্ষুব্ধ, বিজেপির প্রতি খুব ক্ষুব্ধ, তারাও কিন্তু আবার ওই দোকানটাই নিয়ে নেবে, এবং দোকানটা নিয়ে নেওয়ার পর বেচাকেনা শুরু করে দেওয়ার পর আবার 2 বছর পর দেখা যাবে তারা চেঞ্জ হয়ে গেছে। এইসব আমরা রাজনীতি বা অর্থনীতির ক্ষেত্রে সমীক্ষা করতে গিয়ে দেখেছি
আজকের মতামত কালকে পরিবর্তন হয়ে যায়। তাই এই জন্য আমি এই রাজনীতির প্রতিক্রিয়া কী হবে এই হকার উচ্ছেদের, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। পরবর্তীকালে এই সরকার হকারদের নিয়ে কিভাবে তাদের দিকে এগিয়ে আসবে নাকি দূরেই থাকবে, সেটার উপর নির্ভর করছে এই প্রশ্নের উত্তর। এখন প্রশ্ন পুনর্বাসন নিয়ে তারা কতটা মানবিক বা কতটা সহজ সরল সুবিধাজনক নীতি নেয়, সেটাই এই প্রশ্নটার উত্তর খুঁজে দেবে। আমার প্রশ্ন এই ভিডিওতে শুরুতে যেটা করেছিলাম সেটা হচ্ছে বাঙালি কেন বাঙালির মুখোমুখি দাঁড়িয়ে গেল, সেটার উত্তর খুঁজতে আমি যেটা ভাবতে পারছি সেটা হচ্ছে সেটাই আপনাদের জানানোর জন্য যে বাঙালির মধ্যে একটা সংশ উঠে এসেছে, যারা বিশেষত যারা নব্য প্রজন্ম, যারা সরকারি চাকরি না করেই বাঁচার জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছে, সরকারের দিকে না তাকিয়ে তাদের মধ্যে একটা মূল্যবোধ তৈরি হয়ে গেছে, নিজের লড়াইয়ে নিজে বাঁচো। তারা কিন্তু এই সরকার কেন উচ্ছেদ করবে এই প্রশ্নে এটাই ভাবছে যে তোমরা কেন সরকারের জায়গায় বসবে। কারণ এই শ্রেণী এরা নিজেরা নিজেদের জীবনযাপনের জন্য সরকারকে নিয়ে ভাবে না। এমনকি জিনিসের দাম রোজ বাড়লেও এরা সরকারকে প্রশ্ন করে না যে কেন জিনিসের দাম বাড়ছে, কেন পেট্রোলের দাম এত হবে, কেন গ্যাসের দাম এত হবে। আরে বাবা, যুদ্ধ হলেও সারা পৃথিবীতে এত দাম বাড়ছে না। পাকিস্তানের কথা সবসময় তুমি বলো, পাকিস্তানে তো এত দাম বাড়েনি, বাংলাদেশে তো এত দাম বাড়েনি, শ্রীলঙ্কায় তো এত দাম বাড়েনি, তাহলে ভারতবর্ষে কেন পেট্রোলের দাম এত বাড়বে? এই প্রশ্নগুলো কিন্তু গভীরে গিয়ে এরা সরকারের বিরুদ্ধে ভাবেই না। তার কারণ একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যে আমরা আমাদের মতন বাঁচবো, সরকারকে বাদ দিয়ে বাঁচবো, সরকার আমাদের জন্য কী করলো না করলো যায় আসে না, বরং যদি কিছু ভালো পারে ঝাঁ চকচকে একটা উন্নয়ন চাই, সেটা হলে ভালো হয়। তার জন্য যদি হকার উচ্ছেদ করে দেয় ভালো কথা, তার জন্য যদি স্লিপার ক্লাস তুলে দেয় ট্রেন থেকে আরও ভালো কথা, তার জন্য যদি রেগুলার ডেলি প্যাসেঞ্জারদের ভাড়া 10 গুণ করে এসি করে দেওয়া হয় আরও ভালো কথা। মধ্যবিত্তের মধ্যে একটা অন্য ধরনের চেতনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ভালোভাবে বাঁচবো, নিজের ক্ষমতায় বাঁচবো, সরকারের কথা বেশি ভেবে লাভ নেই, সরকার আমাদের কিছু করছে না, করবেও না, আমাদের নিয়ে চিন্তা করি না, দাম বাড়লেও চিন্তা করি না, স্মার্ট মিটার বসালেও চিন্তা করি না, কিছুতেই কিছু চিন্তা করি না। আমরা কিন্তু আমাদের মতন করে রোজগারটা বাড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। অর্থাৎ রোজগার বাড়াও, নিজের পথ তৈরি করে নাও, আর নিজের পায়ে নিজে দাঁড়াও। আর হকাররা তোমরা আজকে যারা এটা করতে চাইছো না, এইভাবে ভাবতে চাইছো না, তারা এইভাবে ভাবো, ভেবে নিজের পথ নিজে খুঁজে নাও। এইটা কিন্তু একটা মানসিকতা, একটা ধরনের মনস্তত্ত্ব তৈরি হয়েছে এই নব্য জেনজিদের মধ্যে, যারা বেশি এই হকার উচ্ছেদ নিয়ে কোট আনকোট অমানবিক মন্তব্য করছে ফেসবুকে। আবার দেখবেন এদের মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা হকারের পক্ষে কথা বলছে, এবং সেই দিক থেকে তারা কিন্তু সংখ্যালঘু ওদের মধ্যে দেখতে পাচ্ছি। আর যারা মূলত বলছে হকারের পক্ষে তারা কিন্তু বয়স্ক, তারা কিন্তু আমাদের বয়সী মানুষ বেশিরভাগ। এবং এই যে আন্দোলন হকারদের নিয়ে, সেখানেও কিন্তু দেখবেন ইয়াং ছেলে মেয়েদের সংখ্যা তুলনামূলকভাবে কম, বয়স্কদের সংখ্যা বেশি। অর্থাৎ এই বয়স্ক আমরা যারা 60-70-এর দশকে আমাদের যৌবন ছিল, 80-র দশকের পর্যন্ত, 60 থেকে 80-র মধ্যে, তারা কিন্তু রাষ্ট্র দায়িত্ব নিতে হবে মানুষকে, রাষ্ট্রের কল্যাণকর চরিত্রটা নিয়ে ভাবতাম। রাষ্ট্র কেন গরিব মানুষের কথা ভাববে না, এটা নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন ছিল। এখনকার ছেলেমেয়েরা এটাই ভাবে না যে রাষ্ট্র গরিব মানুষের দায়িত্ব নেবে। দিস ইজ দ্য মেন ডিফারেন্স। এখন রাজনীতিটা তো সমাজ যা চাইবে সেভাবে হয়। আমাদের সময়কার এই ভাবনা কিন্তু সেই দলকে খুঁজে দিত ভোট বাক্সে, তাদেরকেই বেশি ভোট দিত যারা
রাষ্ট্র ক্ষমতায় এলে গরিব মানুষকে দেখবে, এই প্রশ্নটার পাশে থাকতো, মানে গরিবের পাশে যারা ভোট তারা বেশি পেত। এবার কিন্তু দেখেছেন সদ্য নির্বাচনে গরিবের জন্য স্পেসিফিক্যালি কিন্তু বিশেষ কয়েকটা ভাতা ছাড়া খুব একটা যে তাদের অধিকারের পক্ষে লড়াইয়ে, মানবাধিকারের পক্ষে লড়াইয়ে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পক্ষে লড়াইয়ের জন্য কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট করে পিছিয়ে যাওয়া শ্রেণীর জন্য কিছু ভাতা ছাড়া আর সরকারি প্রকল্পের সুযোগ ছাড়া কোনো রাষ্ট্র ক্ষমতা এলে আমরা তাদের শ্রেণীর জন্য কিছু করব এরকম ঘোষণা ছিল না। তাতে কিন্তু গরিবরাও কিন্তু তাকে ভোট দিয়েছে। কারণ এই যে হকার উচ্ছেদ হচ্ছে, তারা প্রত্যেকে দেখবেন অ্যানালিসিস করে যদি দেখেন ভিডিওগুলো, তারা প্রত্যেকে বলছে আমরা তো আপনাদেরকেই ভোট দিয়েছিলাম, আমরা তো চেয়েছিলাম বিজেপি আসুক, আমাদের ভালো হোক, তো বিজেপি আসবার সঙ্গে সঙ্গে আমাদেরকে কেন উচ্ছেদ করা হলো। তার মানে তারা কিন্তু কোনো স্পেসিফিক দাবিও রাখেনি যে তাদের শ্রেণীর জন্য, হকার শ্রেণীর জন্য ভালো কিছু করুক বলে। তারা চেয়েছে একটা নতুন পরিবর্তন হবে। তারা আগে 1,500 টাকা পেত, তার থেকে হয়তো 3,000 টাকা পাবে। মেয়েরা ভেবেছে ওদের মানে মধ্যে যে সমস্ত মহিলারা আছেন, বা কেউ কেউ এও বলেছে যে আমরা ভেবেছিলাম হিন্দু রাষ্ট্র হবে। অর্থাৎ এক ধরনের কিছু আর্থিক লাভ হবে, আর কিছু আত্মপরিচয়ের দিক থেকে আমার ধর্মের ভিত্তিতে আমি একটা সরকার পাবো, তাহলে আমার মানসিক শান্তি হবে, আরও ভালো থাকবো। কেউ ভাবতে পারেনি যে তাদের এইভাবে বিপন্ন হতে হবে। এবার যখন বিপন্নটা হতে হলো, তাদের বুঝতে হলো যে আমরা একটা এমন সরকারকেই এনেছি যারা আমাদের কথা ভাবে না। এরপর দেখা গেল সমাজের বাকিরা বলছে তোমার কথা না ভাবলেও আমার কথা ভাবে, আমার ডিএটা চলছে, আমার জন্য ঠিকঠাক আছে, আবার উন্নয়ন হবে, আবার চাকরি হবে, আবার শিল্প হবে। তার মানে সমাজে বেশিরভাগ মানুষ কি মধ্যবিত্ত হয়ে গেছে, নিম্নবিত্ত নেই, গরিব মানুষ নেই বলি এরকম একটা সমাজ আমরা পেয়েছি। এগুলো কিন্তু আমাদের ভাববার জায়গা তৈরি করে দিল। গভীরভাবে হকার উচ্ছেদ নতুন করে বাংলাকে, বাঙালিকে, তার অর্থনীতি, তার রাজনীতি দূরের কথা, আমি রাজনীতির পরে কথা বলছি, তার অর্থনীতি এবং সমাজকে চেনবার জন্য আমাদের নতুন করে কিন্তু ভাবাচ্ছে। এটা না ভেবে যদি আমি সেই পুরনো স্লোগান দিতে থাকি, তাহলে কিন্তু মানুষও আমার পাশে থাকবে না। অর্থাৎ মানুষ কী চায়, এই হকাররা কী চায়। আমি এটাও দেখেছি, যারা উচ্ছেদের নোটিশ পেয়েছে তারা অনেকে বলছে যে আমাদের জমি টমি কেনা আছে, আমরা এতকাল যেতাম না, পজিশনটা ভালো ছিল, তা ঠিক আছে যেতে হলে যাব। খুব যে তাদের মধ্যে একটা বিদ্রোহ, বিপ্লব বা লড়ে নেবো, বুলডোজারের সামনে প্রাণ দিয়ে দেবো বলছে, কয়েকজন বলছে, সবাই বলছে না কিন্তু। অর্থাৎ এই হকারদের শ্রেণী চরিত্রটার মধ্যেও কিন্তু বিভাজন আছে। এই বিভাজনের কারণেই কিন্তু বাঙালির মধ্যে হকারের বিরুদ্ধে একটা মতামত তৈরি হয়ে গেছে। ফলে সেই হকার চেতনা, সমাজ চেতনা আজ আর নেই, যেটা 60, 70, 80-তে ছিল। ফলে আজকের বামেদেরও ভাবতে হবে যে তারা কোন হকারকে নিয়ে লড়াই করবে, হকাররাই বা কতটা বিপন্ন। এই যে সমস্ত হকার জমি কিনে আলাদা করে, বা কেউ নাকি ওখানে ঘর ভাড়া দিত, অর্থাৎ হকার নয়, যেমন ঠিক সেই জমি আন্দোলনের সময় হয়েছিল, অনেকেই কলকাতায় বসে জমির মালিকানা রেখে দিয়েছেন এবং অন্যকে দিয়ে ভাগ চাষ করাচ্ছেন। অর্থাৎ সমাজের একটা স্তর নিচেই থাকছে কোনো না কোনোভাবে, তার মালিকানা না থাকলেও। এই শ্রেণীটাই সবচেয়ে বড় বিপন্ন। তাহলে এদের জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে, সবার জন্য আমি বলছি না। যেমন আজকের বাঙালি সমাজ কিন্তু সবার জন্য কিছু হোক চায়ও না সরকারের কাছ থেকে। যে মহিলাদের কাছ থেকে, মহিলাদের জন্য যে ভাড়া সরকারি বাসে তুলে দেওয়া হয়েছে, বহু মহিলা ফেসবুকে এসে লিখছে কেন, আমার তো দেওয়ার ক্ষমতা আছে, আমি কেন বিনা ভাড়ায় যাব। অর্থাৎ মানুষকে সুযোগ দিলেও কিন্তু সরকারের কাছ থেকেও তারা সরকারের এই ভূমিকাটা চাইছে না। অর্থাৎ আমার এই বক্তব্য এই শেষ কথা, যে সরকারের প্রতি বাঙালির দৃষ্টিভঙ্গি বদলে গেছে। বাঙালি চায় সরকার তার উন্নতির স্বার্থে ব্যবহৃত হোক,
ব্যবহার করুক, এমন কিছু পদ্ধতি নিক, এমন কিছু নীতি নিক, কিন্তু তার অধিকার সে নিজে গড়ে নেবে। আর যারা এই অধিকার গড়ে নিচ্ছে না তাদের পাশে নব্য বাঙালি নব্য প্রজন্মের একটা অংশ, মধ্যবিত্তের একটা অংশ পাশে নেই। ফলে আগে হকাররা মধ্যবিত্ত এবং যুব শ্রেণী এবং শিক্ষিত শ্রেণীর যে মানবিক সাপোর্টটা পেত, এখন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতন ডাক্তারও বলছে আপনি কেন বসছেন, অর্থাৎ সেই শিক্ষিত শ্রেণীর একজন সে মানুষ। তো এরকম কি দেখা যাবে, কিছু মাস্টারমশাই হয়তো বলবেন, কিছু অধ্যাপকও বলবেন, কিছু হয়তো ইঞ্জিনিয়ারও বলবেন, বা আজকে যারা উঠে আসা যুবক তাদের মধ্যে একটা অংশ বলছে, মানে বাঙালির মধ্যে তার সমাজ চেতনা বদলে যাচ্ছে, তার চিন্তার স্রোত বদলে যাচ্ছে। এই স্রোতটা কিন্তু বিজেপি ধরতে পেরেছে, তাই কিন্তু তারা এত ভোটটা পেয়েছে। বামেরা পায়নি বলে তারা কিন্তু পুরনো ভাবনায় রয়েছে। তারা ভাবছে সবাই বিপন্নতার পক্ষে। না, বাঙালি এখন বিপন্নতার পক্ষেও নেই, মানবিকতার পক্ষেও নেই, বা মানবিকতা বা বিপন্নতার সংজ্ঞাটা তারা অন্যভাবে দেখতে চাইছে। কেন তুমি বিপন্ন হয়েছো, কেন তুমি ও মানবিকতার প্রশ্ন তুলছো, এই প্রশ্নটা তার আগে তুলতে চাইছে। ফলে আজকের বাঙালিকে নতুন করে স্টাডি না করলে বামেরাও কিন্তু তাদের পায়ের তলায় মাটি খুঁজে কম পারে। আগের মতন সমর্থন পেতে গেলে তাদেরকেও কিন্তু বুঝতে হবে যে কেন বিজেপির প্রতি মানুষের এত সমর্থন। আসলে মানুষটাই কি বদলে গেছে, এটা ভাবতে হবে। মানুষ কারা? এই সমাজের যারা চলছে তারাই তো, তাদের বাদ দিয়ে তো কিছু রাজনীতি হতে পারে না। অর্থাৎ মানুষ কী ভাবছে ভাবতে হবে, বাঙালির ভাবনা চিন্তা বদলে যাওয়া ভাবনা চিন্তাকে বুঝতে হবে, আর তারপরে উন্নয়নের নীতি ঠিক করতে হবে। ধন্যবাদ। রাজনীতি তারপরে হবে।